সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। দর্শক, বর্তমান পরিস্থিতিতে বাজারে কিভাবে বিনিয়োগ করবেন সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। দুজন অতিথি আছেন আমাদের সাথে। আছেন মোহাম্মদ সাজেদুল ইসলাম, যিনি পরিচালক ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন, ব্যবস্থাপনা পরিচালক শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট। শ্যাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ আবু সাইদ আহমেদ, এফসিএ পুঁজিবাজার বিশ্লেষক। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি শ্যাম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাজারের এখন একটি যে অবস্থা আছে যে 1000 কোটি টাকার উপরেই টার্নওভার হচ্ছে এবং আজকে লেনদেনটা আরও বেশি। এখন পর্যন্ত যে অবস্থা তাতে হয়তো 1500 কোটি টাকা ক্রস করবে। তো এই অবস্থায়ও কিন্তু অনেক বিনিয়োগকারী মুনাফা পাচ্ছেন না। আপনি যেটি দেখবেন যে বড় বড় সেক্টরগুলোর কিন্তু মুভমেন্ট খুব কম, কিংবা হলেও 2-4টা কোম্পানি হচ্ছে। এবং এখানে বাজারে দুটো বিষয় ছিল আগে, যে একটি বিষয় হচ্ছে যে একটি গ্রুপ এই কোম্পানিটির শেয়ার কিনছে, এরপরে এখন আসছে যে পাওয়ার প্ল্যান্ট পাচ্ছে, মানে পাওয়ার প্ল্যান্টের গুজব, সে টেক্সটাইল হোক, পাওয়ার হোক বা বিভিন্ন হোক, এই সব কয়েকটি কোম্পানি ছাড়া আর তেমন অন্যান্য কোম্পানি, এগুলোর সাথে যে অন্যান্য কোম্পানিগুলোর একই ফান্ডামেন্টাল, সেগুলো কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করে সেগুলো থেকে মুনাফা পাচ্ছেন না। এই অবস্থায় আসলে বিনিয়োগকারীরা কীভাবে বিনিয়োগ করলে মুনাফা পাবেন? ধন্যবাদ হাসিব ভাই আপনাকে। আমি সর্বপ্রথম আপনার যে প্রথম কথাটা বললেন, যে বিনিয়োগকারী, শেষ কথাটা যেটা বললেন, বিনিয়োগকারীরা কীভাবে মুনাফা পেতে পারে। আমরা কিন্তু সবসময় বলে থাকি যে বিনিয়োগকারী যখন বাজারে বিনিয়োগ করতে আসবেন, উনি কোনো গুজবে কান দেবেন না, উনি কিছুটা পড়ালেখা করে জেনে বুঝে আসবেন। আপনি দেখেন আমাদের বাজারটা কিন্তু অনেকটাই গুজব নির্ভর, এবং আমরা একজন থেকে আরেকজন শুনে বিনিয়োগ করি, আমরা কেউ কিন্তু স্টাডি করি না কোনো কিছু। আপনি গত কিছুদিনের যদি কয়েকটা কোম্পানির অ্যানালাইসিস দেখেন, আমি কোম্পানিগুলোর নাম বলতে চাই না, আমি বুঝে নেবেন। একটা কোম্পানি 4-5 বছর ধরে এজিএম করছে না, হঠাৎ করে গুজব আসলো যে উনি হাইকোর্ট থেকে রায় পেয়ে যাচ্ছে যে উনি 4-5 বছরের এজিএমটা একসাথে করবেন এবং 4-5 বছরের সমস্ত মুনাফাগুলো একসাথে বিনিয়োগকারীদেরকে দেবেন। একটা গুজব, এখন পর্যন্ত উনি পারমিশনই পেলেন না, কি দেবেন না দেবেন সেই ধরনের বোর্ড মিটিং হয় না। আমরা গুজবের ভিত্তিতে সাথে সাথে লাফায় ঝাঁপায় পড়া শুরু করলাম, ডাবল হয়ে গেল, শেয়ারটার দাম ডাবল হয়ে গেল। আপনি আসেন, একটা কোম্পানি বন্ধ, এয়ারলাইন কোম্পানি, ওই কোম্পানিটা বাজারে আসবে শুনে আরেকটা এয়ারলাইন কোম্পানি দাম বাড়া শুরু হয়ে গেল। সারা পৃথিবীতে যেখানে এয়ারলাইন কোম্পানিগুলো আপনার যুদ্ধ করছে তারা টিকে থাকার জন্য, এখানে একটা বন্ধ কোম্পানি আসবে এটা শুনে আমাদের একটা লুজিং কোম্পানি যেটা বাজারে লিস্টেড, সেই কোম্পানির দাম বাড়া শুরু হয়। এখানে একটা ব্যাপার আছে, আপনি যেটা বললেন, আপনারা তো ব্রোকার্স অ্যাসোসিয়েশনে আছেন, যে এই যে এয়ারলাইন্স কোম্পানিটা বললেন, সেটির তো প্রোডাকশন বন্ধ, প্রোডাকশন বলতে তার অপারেশন বন্ধ, তাহলে সেটি কেন ওটিসি মার্কেটে যাচ্ছে না? আচ্ছা, এখন ওটিসি মার্কেটে যাওয়ার জন্য আমি কি প্রথম প্রশ্নটা শেষ করি? জি জি প্লিজ। আচ্ছা, তো এখন বিনিয়োগকারীরা যখন এই ধরনের গুজবের ভিত্তিতে বিনিয়োগ করেন, তখন কি উনি আলটিমেটলি যেটা হবে উনি ক্ষতিগ্রস্ত হবেনি, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা কোনো কোম্পানি, আপনি দেখেন যে এখন ডিভিডেন্ডের সময় অনেকগুলো কোম্পানি ভালো ভালো ডিভিডেন্ড দিয়েছে, এবং ডিভিডেন্ডের দেওয়ার যে প্রবণতাটা, এটা কিন্তু দিনকে দিন ভালো হচ্ছে। আমরা সেই সব কোম্পানিতে কিন্তু কেউ বিনিয়োগ করছি না। আপনি দেখেন একটা কোম্পানি 20% দিয়েছে, অথচ আরেকটা কোম্পানি তার 50% লেস দেন 50% দামে চলছে, কিন্তু আমরা সেই শেয়ার কিনছি না কেউ। আমরা করছি কি, এইসব গুজবের ভিত্তিতে কান দিয়ে আমরা এই শেয়ারগুলো যখন কিনি, তখন আলটিমেটলি লোকসানে আমরা পড়বই। এটাতে বিনিয়োগকারীরা কিছুদিন পরে এসে মানে রাস্তার মধ্যে হইচই করবেন যে এটা ব্রোকাররা করেছেন, অমুকের দোষ তমুকের দোষ, কিন্তু নিজের কোনো দোষ নাই। বলছেন না, এই যে ব্রোকাররা করেছেন, এ তো বড় বড় যাদেরকে আমরা অর্থনীতিবিদ বলি, তারাই তো বলছেন যে ব্রোকাররা করেছেন। একটা প্রমাণ আপনারা কেউ দিতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা একটা প্রমাণ কেউ দিতে পারবেন না কোনো ব্রোকার এগুলো কাজ করেছে। কিন্তু যারা ওই যে বলছেন, দায়িত্ব নিয়েই বলছেন, বড় বড় পত্রিকায় লিড নিউজ হচ্ছে, আপনারা তখন কেন কথা বলছেন না? না, আমরা এগুলো কথা বলছি না, এই কথাটা কিন্তু সত্য না যে আমরা কথা বলছি না। আমরা তো আসলে আমাদের প্রতিবাদ করার জায়গাটা কোথায়? আমরা তো তাকে সরাসরি ধরে তার সামনে গিয়ে প্রতিবাদ করতে পারি না। আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন মিডিয়াতে যখন কথা বলেন, আমরা কিন্তু প্রতিবাদ করি। আপনি দেখেন 2010 সালে যখন বাজারে ধস হলো, ওই যে একটা তদন্ত প্রতিবেদন, এটা নিয়ে আমরা কত জায়গায় প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদ কিন্তু আসলে কোথাও ওইভাবে ফলো করে প্রকাশ করা হয় না। বাজারে সবসময় নিউজটা হলো আসলে নেগেটিভ নিউজ ইজ নিউজ। আমরা যখন কোনো পজিটিভ কথা বলি,
আমরা যখন বাজারে ভালো কথা বলি আমাদের কথাগুলো কেউ কর্ণপাত করেন না, অথবা এটাকে কেউ আমলে নেন না। আমরা সবসময় আমরা কোনো নেগেটিভ কথার প্রতিবাদ আমরা করি। জি সাইদ ভাই, আপনি তো চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনাদের বিশ্লেষণ কি বলে যে এখন যে বাজারের যে অবস্থা, সবাই বলছেন যে একটি স্থিতিশীলতার দিকে বাজার যাচ্ছে, তো এই অবস্থায় বিনিয়োগকারীরা কি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে ধরে রাখবেন? আপনি যদি দীর্ঘদিনের ধরে রাখার কথা বলেন, যে ব্যাংকের শেয়ারগুলো যেভাবে গত 1 মাস আগে যেভাবে আমরা দেখেছি বাড়তে, তার টার্নওভার থেকে শুরু করে প্রাইস বাড়তে, সেই মুভমেন্টটা কিন্তু এখন নেই, যদিও ডিভিডেন্ড এখন দিচ্ছে। তো আপনার কি মনে হয় যে কোন শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন বিনিয়োগকারীরা, এবং পেছনে কি বিষয়গুলো তারা খেয়াল করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা এর আগের ডিসকাশনে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে কথা বলছিলাম, এবং ওই দিন আমি একটা কথা বলছিলাম যে হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এত ব্যাপক একটা জিনিস যে 10 মিনিট 15 মিনিট কিংবা আধা ঘন্টার ডিসকাশনে এটার ব্যাপারে পরিপূর্ণ একটা চিত্রায়ন করা যাবে না। তো আমাদেরকে পড়তে হবে। অ্যানালাইসিসের বাইরেও আমাদের আর একটা কাজ হচ্ছে গিয়ে পড়া। গুজব, ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটেই গুজব কাজ করে। ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটেই আপনার যে হচ্ছে বিভিন্ন ধরনের দুষ্ট প্রকৃতির লোক থাকবে, যারা কিনা যে হচ্ছে দুষ্টমি করবে। এর মাঝে আমাদের মার্জিনাল বিনিয়োগকারীদের প্রফিট করতে হবে। এখন এটার জন্য যে প্রথম এবং বিনিয়োগকারীর দায়িত্ব আছে, আমি কিন্তু শুধুমাত্র বলবো না যে শুধুমাত্র বিনিয়োগকারীরই দায়িত্ব। এখানে দায়িত্ব থেকে কিন্তু আমরা কেউই কিন্তু রেহাই পাবো না। আমরা যারা বাংলাদেশের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছি তাদের রেসপন্সিবিলিটিস আছে, যারা ব্রোকারেজ হাউজে আছে, ব্রোকারেজ হাউসের দায়িত্বে আছে, ব্রোকারেজ হাউসের মালিকানায় আছে, তাদের দায়িত্ব আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব আছে, সব স্টেকহোল্ডারদের যে দায়িত্ব আছে সেটি রেসপন্সিবিলিটি পালন করতে হবে। বড় একটা বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে কি যে আমরা যখন কাউকে দায়িত্ব দিব কোনো একটা বিষয়ে, তখনও চিন্তা ভাবনা করেই দিতে হবে। 2010-এ যখন তদন্ত প্রতিবেদনের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, ওখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওটার সাথে তাকে দেওয়া হয়েছে, আমি সেটা ভুল বলবো না, তার সাথে কিন্তু আরো 2-1 জনকে দেওয়া উচিত ছিল, আরো 4-5 জনকে দেওয়া উচিত ছিল, দিয়েছে 3-4 জনকে দিয়েছে। আমরা এই যে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এখন অর্থমন্ত্রীর সাথে যেভাবে মিশছেন, যেভাবে তার কাছে যাচ্ছেন, এবং অর্থমন্ত্রী ক্যাপিটাল মার্কেট নিয়ে যেভাবে কথা বলছেন, আমরা একটা বিষয় শুনতে পাচ্ছি, সাজিদ ভাই হয়তো ভালো বলতে পারবেন, সেটি হচ্ছে যে হয়তো অর্থমন্ত্রী বুঝতে পেরেছেন যে ওই তদন্ত রিপোর্টটা সঠিক হয়তো ছিল না। এটি একটি কথা শোনা যাচ্ছে। যদি একটু ইন্টারাপ্ট করছি, সাজিদ ভাইয়ের কাছ থেকে উত্তর একটু নিই। না, আমি এখানে একটু সেকেন্ডেট করব, আগে সাজিদ ভাই বলুক। আচ্ছা, আসলে এখানে যে তদন্ত প্রতিবেদন যেটা ছিল, তো অনেক পুরনো ব্যাপার, এটা নিয়ে আসলে অনেক কথা হয়েছে, বহু কথা হয়েছে। এটা যে আসলে কোনো তদন্তই হয় নাই, এটা তো মানে প্রমাণিত, কারণ উনি কারো কেউ যে অন্যায় করেছে এটা বলতে পারেন, দোষী সাব্যস্ত করতে পারেন। উনি আমাদের সাথে ব্যক্তিগতভাবে, সাংবাদিকদের সাথে উনি বসেছিলেন। আমি 2010-এর ব্যক্তিগতভাবে অনেকবার ওনার সাথে বসেছি। তো উনি কিন্তু তখন প্রথম দিকে স্পষ্ট করে বলেছেন যে আমি ক্যাপিটাল মার্কেট বুঝি না, আপনারা আমাদেরকে ইনফরমেশন দেন। কিন্তু তদন্ত রিপোর্টটায় যেভাবে উনি মানুষকে দোষী সাব্যস্ত করেছেন, সেটি নিয়ে কিন্তু আপনারা যে কথা বলেছেন, এবং মানে মন গড়া যে দোষী সাব্যস্ত করা, সেই বিষয়টা কিন্তু অর্থমন্ত্রী এখন বুঝতে পেরেছেন যে আসলে এটি হয়তো ওনার মন গড়া কথা ছিল। সেই বিষয়টি যদি আপনি বলেন, যে এটি আমরা এখন শুনতে পাচ্ছি। এটা তো আমরাও শুনছি যে আসলে এটা মানে অর্থমন্ত্রী বুঝেছেন কিনা এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। কিন্তু এটা যে তদন্ত যে হয়নি, অথবা তদন্ত যে কোনো তদন্তই না, এটা তো এখন প্রমাণিত। কারণ এতদিন হয়ে গেল, আপনি একটা কি দোষী লোক পেলেন না, একটা কোনো সংস্থাকে পেলেন না, যে সংস্থাটা যার জন্য বাজারে আজকে উত্থান এবং যার জন্য পতন, এটা কি কেউ আমরা পেলাম না? এটার জন্য আসলে ওনার মতো এত জ্ঞানী লোকের দরকার ছিল না। ভাই যেটা বললেন, তো আমাদের আসলে যে হচ্ছে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। এবার বিনিয়োগকারীর দায়িত্ব কি? আমি আপনার একদম ডিরেক্ট প্রশ্নে চলে আসলাম। বিনিয়োগকারীর দায়িত্ব হচ্ছে গিয়ে যে তাকে পড়তে হবে, শুধু স্টক এক্সচেঞ্জ পড়লে হবে না, প্রতিদিনের নিউজটা তাকে পড়তে হবে, প্রতিটা ইমপ্লিমেন্টেশন তাকে বুঝতে হবে। হুট করে একটা ব্যাপার আসলো যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন,
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি আসলে কি হবে কিংবা ট্রাম্প আসলে কি হবে, এই ম্যাটারটা তাকে বুঝতে হবে। ইকোনমির সাথে কিন্তু শেয়ার মার্কেট একদম ওতপ্রোতভাবে জড়িত। শেয়ার বাজারকে বলা হয় মিরর অফ দ্য ইকোনমি। পড়তে হবে বিনিয়োগকারীদের। এখন বিনিয়োগকারীরা হঠাৎ করে দেখলেন যে কোনো একটি টেক্সটাইলের দাম বেড়ে গেল, কিংবা একটি পাওয়ারের দাম বেড়ে গেল, কিংবা একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির দাম বেড়ে গেল, এবং সেটি ট্রেড এখন তো 1 কোটি 1.5 কোটি 2 কোটি শেয়ারের টার্নওভার হয় এক একটি কোম্পানির। তো হঠাৎ করে এটার গুজব ছড়ালো কি এটি পাওয়ার প্ল্যান্ট পাচ্ছে। তো একজন বিনিয়োগকারী যে পড়বে তিনি বুঝবেন, খোঁজ নেবেন যে হয়তো এটা পেতে পারে, হয়তো টেন্ডার সাবমিট করেছেন। ওই কোম্পানিটা যখন পাওয়ার প্ল্যান্ট পাবে সেটার প্রফিটে যাবে, উৎপাদনে যাবে, প্রফিটে যাবে। এই যে বিষয়টা তো অনেক দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, এবং সেটার প্রফিট এটার সাথে যোগ হবে হয়তো 1-2 বছর পরে। কিন্তু ওই বিনিয়োগকারী কি পড়বেন যে এটি এখন টেন্ডার সাবমিট করেছে, এখনই দাম বেড়ে যাচ্ছে। এটা পড়ার সাথে সাথে বিনিয়োগকারীকে দুটো জিনিসকে আলাদাভাবে চিন্তা করতে হবে। নাম্বার 1 ডিভিডেন্ড, নাম্বার 2 হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। আমরা কিন্তু শুধুমাত্র ডিভিডেন্ড পর্যন্ত যে অনেকে থেমে যাই, আমাদেরকে ডিভিডেন্ড ইল্ডের ব্যাপারটা চিন্তা করতে হবে। একটা শেয়ারের দাম আছে 15 টাকা, কিংবা একটা শেয়ারের দাম আছে যে হচ্ছে 30 টাকা, সে শেয়ারে ডিভিডেন্ড দিচ্ছে 10%। তার প্রিভিয়াস রেকর্ড বলতেছে সে 10%-এর উপরে দিতে পারতেছে না, তার নাম্বার অফ শেয়ার বলে দিচ্ছে যে সে 10%-এর উপরে দিতে পারবে না। তাহলে 30 টাকায় ইনভেস্ট করে আমি কিন্তু 1 টাকা পাচ্ছি, কারণ শেয়ারে সে যখন 10% যখন ডিভিডেন্ড দিবে তখন কিন্তু সে দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু 1 টাকা। তাহলে 1-কে যখন আপনি 30 দিয়ে ভাগ করবেন ওটাকে ডিভিডেন্ড ইল্ড বলতেছে। আমাদের প্রবলেম কোন জায়গাটায়, আমরা কিন্তু ডিভিডেন্ড ইল্ডের দিকে তাকাই না। একটা শেয়ার যখন বাড়তে থাকে, কারণ আমার লাস্ট আমাকে দুদিক থেকে যে হচ্ছে শেয়ার মার্কেটে প্রফিট নিতে হবে। নাম্বার 1 ক্যাপিটাল গেইন, অবশ্যই ক্যাপিটাল গেইনকে আমরা প্রাধান্য দিব, এটা বেশি পাওয়া যায়। নাম্বার 2 হচ্ছে কি কিন্তু ডিভিডেন্ড। এখন ডিভিডেন্ডটা আমাকে মানতে হবে যে আমি কিন্তু ডিভিডেন্ড পাচ্ছি ফেস ভ্যালুর উপরে, নট মার্কেট ভ্যালুর উপরে। তাহলে যদি ফেস ভ্যালুর উপরে যদি হয় তাহলে আমাকে দেখতে হবে যে সাস্টেনেবল গ্রোথ কোনটার ভিতরে আছে। এখন সাস্টেনেবল গ্রোথটা আমি কিভাবে দেখব? সাস্টেনেবল গ্রোথটা দেখতে গেলে কিন্তু আমাকে বিশাল মাপের একজন অ্যানালিস্ট হতে হবে। আমি কখনোই এটা মনে করি না। আপনি যে কোনো কোম্পানির ওয়েবসাইটে যখন ঢুকবেন, কারণ পাবলিকলি লিস্টেড হলে তাকে তার ওয়েবসাইটে ফিনান্সিয়াল স্টেটমেন্টস দিতে হয়। গতকালকে আমাকে একজন বলল যে ভাই এই শেয়ারটা বোধহয় বেশ ভালো হবে, যে কোনো একটা শেয়ারের কথা। আমার যে খুবই ভালো কথা ভাই, শেয়ারটা ভালো হবে, আমি একটু আমাকে 10টা মিনিট সময় দেন। আমি ওর ওয়েবসাইটে ঢুকলাম, ওর সেকেন্ড কোয়ার্টার বের করলাম, ওর দ্বিতীয় কোয়ার্টার বের করলাম, ফার্স্ট কোয়ার্টার বের করলাম, সেকেন্ড কোয়ার্টার বের করলাম। বের করার পরে যে প্রথম দফায় যে হচ্ছে, হ্যাঁ এটা আমি অ্যাকাউন্টেন্ট হিসাবে হয়তো আমার নজরে আসছে যে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের সেলসের গ্যাপ হচ্ছে গিয়ে সে ফর এক্সাম্পল 10 মিলিয়ন, সরি 100 মিলিয়ন, 10 কোটি টাকার গ্যাপ আছে, কিন্তু প্রফিটের গ্যাপ হচ্ছে গিয়ে প্রায় ডাবল। এখন সমস্ত কিছু ঠিক আছে, ইভেন দ্যাট আমি বললাম যে হচ্ছে যে এই গ্যাপটুকু কিন্তু আমাকে একটু হলেও চিন্তায় ফেলে দিচ্ছে যে লং টার্মে এই শেয়ারটা ইনভেস্ট করা যাবে কিনা। জি ভাই, এই জায়গাটা যদি অ্যাড করেন যে এই বিনিয়োগকারীরা যে এই যে সাইদ ভাই যে কথাটা বললেন, এই বিষয়টা তো আসলে বিনিয়োগকারীরা চিন্তা করতে পারেন না, বা তারা আসলে সবার সেই সক্ষমতাও নেই, সেক্ষেত্রে তারা কি করবেন? না, আসলে এখানে করণীয় কিছু নাই। কারণ হলো যে এটার কোনো বিকল্প নাই, আপনাকে বিনিয়োগের আগে বুঝতেই হবে এর কোনো বিকল্প নাই। কারণ হলো আমি যখন একটা কোম্পানিতে বিনিয়োগ করব, আমি যদি কোনো একটা নিজে একটা ইন্ডাস্ট্রি করে, আমি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব ভালো মতো অ্যানালাইসিস করে যাচাই করে বাছাই করেই কিন্তু আমরা বিনিয়োগ করি। আমরা 3 বছর 5 বছর পর ওখান থেকে প্রফিট আসবে চিন্তা করেই বিনিয়োগ করে। কিন্তু যখন আমি একটা শেয়ারে বিনিয়োগ করব, পুঁজিবাজার বিনিয়োগ করব, তখন যদি আমি একদম অন্ধের মতো বিনিয়োগ করি, আমি সেটাকে কখনোই সমর্থনযোগ্য মনে করি না। এখানে যেই হোক, এটা আমি হই অথবা ক্ষুদ্র বিনিয়োগকারী হোক বা সাধারণ বিনিয়োগকারী হোক, যাকেই বলেন না কেন, এইটার কোনো বিকল্প নয়, তাকে স্টাডি করতেই হবে। ভাই যেটা বললেন যে দুই দিক থেকে প্রফিট, এগুলো যেমন তাকে বুঝতে হবে, শেয়ারের অনেক টার্মস আছে, এগুলো বুঝতে হবে। আমরা আপনাদের অনুষ্ঠানে এসেছি, অনেক সময় কিন্তু আমরা দেখি যে এমন সব প্রশ্ন আমরা পাই টেলিফোনে, যেগুলো মানে আমি অনেকটা চিন্তিতও হয়ে পড়ি যে এই ধরনের বিনিয়োগকারীকে বাজারে বিনিয়োগ করতে আসেন যিনি বোঝেন না যে ইপিএসটা কি। আসলে ভাই এখন হয়তো সবাই এটা বুঝেন, আমরা হয়তো ঢাকার বাইরে থেকে যে কলসগুলো পাই সেগুলোতে হয়তো বিনিয়োগকারীরা ওই বিনিয়োগকারী, এবং আপনি একটি হয়তো স্বীকারই করবেন যে ঢাকা এবং চিটাগংয়ের বাইরে যে সব ব্রোকারেজ আছে সেখানে যারা বিনিয়োগকারী তারা কিন্তু আসলেই ইপিএস কি বোঝেন না। আজকের বাজারে দেখেন যে ব্যাংকের শেয়ার একটু মুভমেন্ট ভালো,
এই কারণে আমরা দেখছি ইন্ডেক্স বেড়ে গেছে এবং ট্রেডও ভালো হচ্ছে। তো আমরা এই গত 6 বছরই দেখেছি যখনই ব্যাংকের শেয়ারের দাম বাড়ে তারপরে কিন্তু বাজারে একটা কারেকশন হয়, এবং সেটা এই 1 মাস আগেও আমরা দেখেছি। এই কারণেই অনেকেই ভয় পাচ্ছেন যে সাধারণ বিনিয়োগকারীরা তারা কিন্তু ব্যাংকে যেতে চাচ্ছেন না, এবং সাধারণ বিনিয়োগকারীরা যারা স্বল্প মেয়াদে বিনিয়োগ করেন তারা কিন্তু ব্যাংকের শেয়ার থেকে মুনাফা পায় না। যদি এ ব্যাপারে আপনার মতামত। না, এটা তো আসলে বিনিয়োগ সিদ্ধান্তের ব্যাপার যে আপনি কখন বিনিয়োগ করবেন। আর বাজারে এখন যে লেনদেন বা ট্রানজ্যাকশন যেটা হচ্ছে এটা কিন্তু কাঙ্ক্ষিত, এটা আমরা সবসময় বলেছি যে বাজারে এটা কাঙ্ক্ষিতভাবেই হচ্ছে। দেখেন গত 10 বছরের কথাই যদি বলি, যে সম্ভবত 2010 সালের পর থেকে এখন পর্যন্ত বাজারে যে মার্কেট পি এখন কিন্তু সবচেয়ে লোয়েস্ট। এই বাজারে বিনিয়োগ হবে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর এমনিতেই সারা পৃথিবীতে লেনদেনের ক্ষেত্রে ইকুইটি মার্কেটের টোটাল মার্কেট ক্যাপের মোর দেন 2 to 3% পর্যন্ত লেনদেন হয়। এটা হলো একটা একদম নট বাইবেল, বাট এটা মোটামুটিভাবে থাম রুল যে 2 থেকে 3%। কিন্তু আমাদের যে লেনদেন হচ্ছে, আমাদের বাজার এখন 3.5 লক্ষ কোটি থেকে 4 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ, কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু কাঙ্ক্ষিত ট্রেড এখনো হয়নি। আমাদের ট্রেড এখন 1000 কোটি টাকা বা 1000 কোটি টাকা থেকে এদিক সেদিক লেনদেন হচ্ছে। এটা কিন্তু 3-4 হাজার কোটি টাকার উপরে হওয়া উচিত, তাহলেই বাজার আপনি দেখবেন অনেক বেশি ভাইব্রেন্ট হবে। আমরা যেটা উচিত সেখানেও নাই এখনো। তবে একটা কথা ঠিক যে পুঁজিবাজার কখনো তার উচিত জায়গায় বেশি দিন থাকে না, হয় আন্ডার ভ্যালুড থাকে নাহলে ওভার ভ্যালুড থাকে। এখন কিন্তু পুঁজিবাজার এখনও সত্যিকার অর্থে কিন্তু আন্ডার ভ্যালুড। আর আপনি যে কথাটা বললেন যে ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারীরা প্রফিট পায় না, আমি আপনার কথার সাথে একমত না। সাধারণ বিনিয়োগকারী প্রফিট পায় না কারণ স্বল্প মেয়াদে যারা বিনিয়োগ করে 1 মাস 2 মাসের টার্গেটে, তাদের দেখেন এরা কিন্তু একটা মুভমেন্টে যখন যায় তখনই বিনিয়োগটা করে। এবং আপনি এর আগে যখন দেখেন যে ব্যাংকের শেয়ারগুলো যে পরিমাণে বেড়েছিল, তারপর সেখান থেকে কিন্তু একটা ভালো কারেকশন হয়েছে, এবং দেখবেন যে ওই কারেকশন যখন শুরু হয়েছে বা যখন একটু বেড়েছে তখনই কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে, এবং গত 1 মাসে কিন্তু বেশ খানিকটা পড়েছে ব্যাংকের শেয়ারের দাম। এই জায়গায় যারা খুচরা বিনিয়োগকারী ছিল তারা কিন্তু সবাই ঝরে গেছে। না, এখানে এটা তো আমি তখনই বললাম যে এটা আপনার বিনিয়োগ সিদ্ধান্ত, কখন আপনি বিনিয়োগ করবেন। স্মার্ট বিনিয়োগকারী কিন্তু এরকম আপনার আপার বাজারে সে বিনিয়োগ করবে না, সে বসে থাকবে সুসময়ের জন্য যে কখন একদম লোয়েস্ট বাজারটা আমি পাবো, বটম লাইনটা পাবো। এখন আপনি যদি বটম লাইনটাকে ধরতে না পারেন আপনি লোকসানে পড়বেনই, এটাই স্বাভাবিক ব্যাপার। আর বাজারে যে কারেকশন, বাজার যদি কারেকশন না হয়, বাজার যদি খালি উঠতেই থাকে, এটা যেমন বাজারের জন্য ভালো হবে না। আবার বাজার যদি পড়তে থাকে, খালি পড়বে, এটাও বাজারের জন্য ভালো ব্যাপার না। বাজার উঠবে, কারেকশন হবে, প্রফিট টেকিং হবে, এটাই কিন্তু একটা সুস্থ বাজারের চিত্র। তো এখন আমরা যদি একটা সুস্থ বাজারকে মনে করি যে না এটা বিনিয়োগকারীর জন্য ভালো না, তাহলে কিন্তু হবে না। আপনি যখন একটা বিনিয়োগকারী বিক্রি করলেন, তখন এর লেনদেন হতে হলে কিন্তু আরেকজন বিনিয়োগকারীকে কিনতে হয়েছে। আমরা সবসময় জানি যে বাজারে দুটো পিপল, বায়ার এবং সেলার, দুজনেই কিন্তু সমপরিমাণ চালাক, দুজনেই সমপরিমাণ বুদ্ধিমান। কারণ হলো যিনি বিনিয়োগ করেছেন বা কিনছেন, উনি মনে করেছেন যে এটা একটা বটম প্রাইস, আমি এই প্রাইসেই কিনবো। আর অ্যাট দ্য সেম টাইম যিনি বিক্রি করলেন, উনিও বুদ্ধিমান লোক, উনি মনে করছেন যে না এর চাইতে আর বেশি হবে না, এই জন্যই কিন্তু উনি বিক্রি করেছেন। এখন এখানে একজন বিনিয়োগকারী, একজন বিক্রেতা, দুজনের ভিতরে যে কোনো একজনই কিন্তু প্রফিট পাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মনি বলছি, মানিকগঞ্জ থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন যে মার্কেট, এই মার্কেটে যে সার্কিট ব্রেকার দিয়ে রাখছে, এতে তো জোয়ারের একটা সুবিধা পাচ্ছে, মানে ওই জোয়ার মানে গুজবটা ছড়াতে সুবিধা, ওই হল্টে যদি এই বারটা উঠিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় ওদের একটু সমস্যা হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার যেমন ইউনাইটেড এয়ার, এটা তো সিএই বন্ধ, তাহলে এটা বিএসসি এটাকে বন্ধ রাখে কেন? ট্রেডটা বন্ধ রাখো, প্রতিষ্ঠিত মার্কেটে ডেক বানা দেয়, তাতেও তো বিনিয়োগকারীরা অনেকটা সেভ হয়। জি ধন্যবাদ আপনার মতামতের জন্য। সাজিদ ভাই, এই প্রশ্নের উত্তর যদি আপনি। জি, প্রথম প্রশ্নটা যেন কি ছিল? সার্কিট ব্রেকার। এখানে কিন্তু অনেকেই এই কথাটা বলছেন যে দেখা যাচ্ছে যে কোনো শেয়ার টানা 3 দিন 4 দিন 5 দিন যখন বাড়ে, তদন্ত কমিটি হয়, তার চেয়ে যদি আপনার সার্কিট ব্রেকারটা উঠিয়ে দেন তাহলে কিন্তু এই শেয়ারটা নিয়ে ওইভাবে গেম হতে পারে না। এখানে হাসিফ ভাই মানে দুটো ব্যাপারই কিন্তু আছে, যেমন আপনাদের এটা একটা যুক্তি, আবার অ্যাট দ্য সেম টাইম সার্কিট ব্রেকারের পক্ষেও কিন্তু অনেক যুক্তি আছে। সার্কিট ব্রেকার যে মানে এটা খারাপ কোনো একটা জিনিস তা কিন্তু না, সারা পৃথিবীতেই এটা প্রচলিত আছে
সার্কিট ব্রেকারের যে বিষয়টা 10% তো প্রচলিত নাই না, যে কোনো একটা পার্সেন্টেজ আমরা আমাদের বাজার অনুযায়ী, আমরা আমাদের সিস্টেম অনুযায়ী চলতে হবে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশে বসে আপনার চিন্তাভাবনা যদি পুরো ইউরোপিয়ান হয় তাহলে কিন্তু আপনি পারবেন না। আবার ইউরোপে বসে যদি আমি বাংলাদেশের মতো করে চিন্তা করি তাহলে চলবে না। যেখানে আছেন সেখানে বসে আমার এখানকার বাজার সম্পর্কেই চিন্তা করে আমাকে মেকানিজম কিছুটা করতে হবে। এটা হলো বাজারকে মনিটর করার এবং বাজার কন্ট্রোল করার একটা মেকানিজম সার্কিট ব্রেকার, এটাকে রাখতে হবে। এবং এই জন্য সার্কিট ব্রেকার কিন্তু এটা অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস ছিল আমাদের, আমরা জোর করে এটা অনেক কষ্ট করেই সার্কিট ব্রেকারটা এসছে। তো এছাড়াও আপনারা যদি মনে করেন যে সার্কিট ব্রেকার নাই, যখন কোনো একটা কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন তো সেটাতে সার্কিট ব্রেকার থাকে না, সেটা কি খুব বেশি কিছু একটা প্রশ্নটা আসে তখনই যখন কোনো শেয়ারের দাম 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত হল্টেড থাকে বা বাড়ে, এবং তারপরে দেখি আমরা ওই শেষ পর্যায়ে যে তদন্ত কমিটি ডিএসসি একটা কোয়ারি দেয়, তারপরে একটা তদন্ত কমিটি হয়, ডিএসসি বলে যে এসএসসি বলেছে একটা তদন্ত কমিটি, এবং টাইম বাড়ানো হয় 2-3 বার, বাড়ানোর পরে শেষ। এবং এই যে অবস্থাটা, এটি কিন্তু ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি বিনিয়োগকারী হচ্ছে। এবং এই জায়গাটা থেকে প্রশ্নটা এসেছে, এবং আমাদের এখানে যারা আসেন বিভিন্ন জায়গায় কথা বলতে শুনি, তারা কিন্তু বলেছেন যে এইসব ক্ষেত্রে সার্কিট ব্রেকার উঠিয়ে দেওয়া ভালো। ওই কোম্পানিটির ইন্ডিভিজুয়াল কোম্পানিটা আপনি সার্কিট ব্রেকার উঠিয়ে দেন, কতদিন কত বাড়তে পারবে, কোথায় যেতে পারবে? না, ইন্ডিভিজুয়াল কোম্পানি হ্যাঁ এটা করা সম্ভব, মানে এটা কিন্তু এটা তো একটা আসলে গাইডলাইন থাকা উচিত যে আপনি কখন এটাকে সার্কিট ব্রেকার তুলে দিবেন বা কোনো কিছু একটা করবেন। আপনি আপনার মনে আছে কিনা শাহাজি বাজারের ব্যাপারে যে দীর্ঘদিন ধরে এটাকে আপনার নন মার্জিন করে রাখা হয়েছিল, সেটাও তো একটা মানে বিশেষ শাস্তিমূলক ব্যবস্থা বিশেষ ক্ষেত্রে, এবং শাস্তিটা পেয়েছে কিন্তু ব্যক্তি বিনিয়োগকারীরা, যারা একটা বিনিয়োগকারী। তো এই সব ক্ষেত্রে আপনি যদি করতে পারেন তাহলে এই সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিতে কেন পারবেন না? না, এটা নিয়ে আলোচনা হতে পারে। এটা এই ব্যাপারে আমি সার্কিট ব্রেকারের পক্ষে। সার্কিট ব্রেকারের পক্ষে কারণটা হচ্ছে কি যে এটা দিয়ে যতটুকু কন্ট্রোল করা যাচ্ছে, কারণ আপনি যদি বাড়ার দিক থেকে যদি চিন্তা করেন, কমার দিক থেকেও কিন্তু চিন্তা করতে হবে। একজন বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী, লার্জ বিনিয়োগকারী যদি হুট করে যদি বড় অ্যামাউন্টের একটা শেয়ার বিক্রি করতে যায়, এখন কিন্তু দেখা যাচ্ছে কি সার্কিট ব্রেকার কিন্তু আপনার প্রাইসটাকে কিন্তু ইন্স্যুরেন্স করাচ্ছে। ভাই সমস্যাটা আপনার সব ক্ষেত্রে উঠিয়ে দেওয়ার বিষয়টা কিন্তু আসছে না। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যে আমার কাছে যেটা মনে হয়, আমি অনার রেখেই বলতেছি, একটা ফোন নিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিউর রহমান রাজা বলছি বরিশাল থেকে। জি বলুন। আমাদের আরএন সম্বন্ধে একটা আমাদের প্রশ্নটা যে আরএন স্পিনিং আমরা 4 বছর 5 বছর ওয়েট করার পরে তারা যে 2 বছরের শুধু 18 মাসের ডিভিডেন্ড দিল আর 3 বছরের কোনো ডিভিডেন্ড দিল না, কিন্তু তারা কিন্তু পেন্ডিং দেখাইছে যে প্রতি বছরে কত পার্সেন্ট ইপিএস আছে তাদের, কিন্তু তারা যে এই যে ইপিএস গুলি দেখাইলো না, আমরা সাধারণ বিনিয়োগকারী যে বঞ্চিত হইলাম, এইটার ব্যাপারে কোন স্টেপ কি বিএসসি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না? জি ধন্যবাদ। যেটা বলতে নিয়েছিলাম, তারপরে প্রশ্নের আনসার হয়তো বা সাজিদ ভাই দিবে কিংবা আমি দিব। পয়েন্ট যেখানে সেটা হচ্ছে গিয়ে যে আপনার যখনই প্রাইসের ব্যাপারটায় আমার কিন্তু একটা, আমি ভুল হইতে পারি, আগেই বলে নিলাম, রেগুলেটরি অথরিটি কিন্তু প্রাইস কন্ট্রোল না করাটাই বেটার, কারণ প্রাইসটা কিন্তু থাকবে বিনিয়োগকারীর হাতে, নট ইস্যুয়ার কোম্পানির হাতে, নট রেগুলেটরি। কিন্তু আমাদের দেশের রেগুলেটরদের আচরণ দেখলে মনে হয় যে প্রাইস নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্ব। বিষয় যেটা দাঁড়ায় মার্জিন বন্ধ, মার্জিন ওপেন, এটা কিন্তু প্রাইসের উপরে যে কোনো ইম্প্যাক্ট ফেলে না, সেটা কিন্তু আমরা 2010-এর মার্কেটে দেখেছি। 2010-এর মার্কেটে আমরা 200% পর্যন্ত মার্জিন দেখেছি। 200%, তাহলে তখন কন্ট্রোল করার জন্য কি করা হলো, 200%কে 100% করা হলো, মার্কেট বাড়ার কাজ কিন্তু বেড়ে গেছে। 100%কে 50% করা হলো, মার্কেট বেড়েছে। বাট এটার বাইরে যে জায়গাগুলিতে আমাদের নজরদারি করার কথা ছিল, ব্যাপারটা কি দাঁড়ালো, একটা শেয়ারকে 3 মাসের জন্য আটকে রাখা হলো। আমি নাম ধরেই বলি, তৎকালীন সময়ে কেয়া কসমেটিককে প্রায় 2 মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছিল যে ট্রেড হবে না। রেজাল্ট কি হলো, যেদিন আসলো আবার 2 মাস পরে সে যখন মার্কেটে এসে ইন করলো, তার ট্রেড শুরু হলো, এরপর কিন্তু ওটার আবার একটা উৎফুল্লন হয়ে গেল। তাহলে আপনি চাইলেও যদি, আমরা কি করতেছি, ডিএসসি চিঠি পাঠাচ্ছে ইস্যুয়ার কোম্পানিকে যে তোমার কি অবস্থা, ইস্যুয়ার কোম্পানি একদম মুখস্থ করার জিনিস, আগেরটাই জাস্ট ডেটটা পাল্টায় দেয়, নো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, একদিন একটু থেমে থাকে, তারপর দিন থেকে আবার বাড়া শুরু হয়ে যায়। তাহলে যে জিনিসটার কোনো ইম্প্যাক্ট নাই, সেই জিনিসটা দিয়ে আপনি সাধারণ বিনিয়োগকারীকে কেন করবেন, কনফিউজ করবেন? কারণ যারা বুঝেন, যারা জানেন, তারা কিন্তু এই শেয়ারটাকে তখন মারে না, এটা মারে কিন্তু সাধারণ বিনিয়োগকারী। তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ক্ষুদ্র বিনিয়োগকারী। আপনার কোয়ারির
রেজাল্ট কি দাঁড়াচ্ছে, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে কি যে আমরা কিন্তু অ্যানালাইসিসটা কম করতেছি। আমরা অ্যানালাইসিসটা কম করতেছি কারা বলতেছি, যারা কিনা আমরা নীতি নির্ধারণী পর্যায়ে আছি। একটা আইন আসবে, আইনটা কিন্তু সর্বসাধারণের ভেটিংয়ের একটা দরকার আছে। ভেটিং হচ্ছে, কিন্তু আইনের ভেটিংটা আমার কাছে এখন পর্যন্ত মনে হয় প্রপারলি হচ্ছে না, এবং একটার সাথে আরেকটার কোনো সমন্বয় নেই। আমি আমার জায়গা থেকে আমি আমার বক্তব্য দিচ্ছি, আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে বলতেছি যে এফআরএ কোনো কাজে আসবে না। অন্য আরেকজন আবার যে হচ্ছে তার জায়গা থেকে ইউনিভার্সিটির টিচার হোক কিংবা অন্য প্রফেশনাল হোক, তাদের কাছে মনে হচ্ছে যে আসলে তো একটা দিক থেকে ভালো হয়েছে, ওদেরকে তো গলা চিপা ধরা যাবে। ব্যক্তি স্বার্থে কখনো আইন আসতে পারবে না, এবং ব্যক্তি স্বার্থে আমি কখনো আইনের বিরোধিতা করতে পারবো না। এফআরএ যদি আমার কাছে, যদি আমি বুঝতে পারতেছি যে আমার অ্যাকাউন্টেবিলিটি বেড়ে যাবে, আমার উপরে চাপ বাড়বে, কিন্তু তারপরে যদি এফআরএ যদি ভালো কিছু নিয়ে আসে, আমার টেবিল থেকে কিন্তু বলতে হবে যে এফআরএ ভালো হবে। জি, মানুষের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ভাই, দুটো প্রশ্ন ছিল, একটি ইউনাইটেড এয়ার এবং আরএন স্পিনিং এর ব্যাপারে যদি আপনি বলেন। ইউনাইটেড এয়ারের যে প্রশ্নটা করেছেন ভাই, ধন্যবাদ ওনাকে, ভালো প্রশ্ন করেছেন যে বাজার থেকে কেন বের করে দেওয়া যায় না। ওটিসি মার্কেটে তো অনেক কোম্পানি আছে, ওটিসি মার্কেটে অনেকে কিন্তু প্রফিট করছে, তারপরেও কিন্তু সাধারণ মার্কেটে আসছে না। না, এখানে বিষয়টা হলো কি যে ওটিসি মার্কেটে যাওয়া এবং আসা এটা ইচ্ছা করলে কিন্তু আমরা করতে পারি না। স্টক এক্সচেঞ্জের কাজ মার্কেট প্রতিদিন আমরা চেঞ্জ করব তা না। ওটিসি মার্কেটে যাওয়ার জন্য কোনো কোম্পানি যদি অপারেশনে না থাকে, এটা আমাদের ক্রাইটেরিয়া না যে আমরা তাকে ওটিসি মার্কেটে পাঠিয়ে দেবো। এখানে ওটিসি মার্কেটের বিষয়টা হলো যে কোম্পানি যদি সময় মতো এজিএম না করে, কোম্পানি যদি ঠিক মতো যে অন্যান্য যে ইয়েগুলো আছে, যেমন আমাদের লিস্টিং ফি তাকে বাৎসরিকভাবে দিতে হয়, এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এগুলো যদি সে ঠিক মতো পরিপালন না করে, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হলো। তার মানে হচ্ছে আইন মানে মানুষের জন্য আইন না, আইনের জন্য মানুষ, বিষয়টা এরকম। এখানে ছোট্ট একটা ব্যাপার, একটা ফোন নিয়ে নিচ্ছি, আরেকটা ফোন নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি জাকির, কুমিল্লা থেকে। জি, বলুন। যে ব্যাংকের শেয়ারগুলো নিয়ে আপনারা কথা বলতেছিলেন যে দীর্ঘমেয়াদী চিন্তা করেও যদি ব্যাংকের শেয়ারে কি করা হয়, বিনিয়োগ করা হয়, কিন্তু এ থেকে আবার একটু দূরে চলে গেছেন। জাস্ট ব্যাংকের শেয়ারগুলি তো অনেকদিন ধরেই কম বা বাড়লে আবার কমে যায়, এগুলার নিয়ে একটা কথা বলতেছিলেন, জাস্ট আগের কথা যদি একটু বলতেন তাইলে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওটিসি নিয়ে আমি জাস্ট একটা লাইন যুক্ত করব। ওটিসি মার্কেটে যাওয়াটা কি আমরা আদৌ কি কোনো পানিশমেন্ট বলতে পারবো? একটা কোম্পানি, একটা ইস্যুয়ার কোম্পানি আসলো, সে কিন্তু বড় হোপ দিয়েই আসলো। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্যরা কিন্তু এটাকে খুব ভালো করে চেকিং করে তারপর কিন্তু কোম্পানিটাকে মার্কেটে নিয়ে আসা হয়েছে। এই ভরসায় কিন্তু আমরা বিনিয়োগকারীরা কি করতেছি, আমরা কিনতেছি। কেনার পরে তারপরে সে এজিএম করলো না, কিংবা তারপরে সে ডিভিডেন্ড দিল না, তারপর সে পরপর 3-4 বছর ডিভিডেন্ড দিল না, এবং তারপরে এজিএম করাটা কিন্তু এত কষ্টকর কোনো কিছু না। এজিএম করাটা এত কষ্টকর কোনো কিছু না। আমি এজিএম করলাম না, আমাকে ওটিসিতে পাঠিয়ে দেওয়া হলো। একজন ইস্যুয়ার কোম্পানির পরিচালক হিসাবে আমি কিন্তু খুশি হয়ে যাবো যে যাক, আমার ঝামেলা গেছে। আটকালো কারা? এই যে শেষ করে দিচ্ছে, আটকালো কারা? আটকালো কিন্তু বিনিয়োগকারীরা। জি, অবশ্যই ব্যক্তি বিনিয়োগকারী এখানে বিপদগ্রস্ত হন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা স্টক এক্সচেঞ্জ আমরা কি করতে পারি? আমরা এতটুকু শাস্তির বাইরে আমরা তাকে ডিলিস্টেট করতে পারি আরেকটা, তাহলে হবে কি বিনিয়োগকারী আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু আমাদের তো আইন করার ক্ষমতা নেই, আমাদের কাউকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমরা কি করতে পারি? আমরা জাস্ট সুপারিশ করতে পারি। আমরা প্রতিটা সময় এই যে ইউনাইটেড এয়ারের ব্যাপারে কি সুপারিশ করেছেন, মানে আপনারা বলতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কি সুপারিশ করেছে? না, ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষে যে ধরনের সুপারিশ করা দরকার, সেটা আমাদের পক্ষে কি করণীয় আছে? আমাদেরকে তো আইনের মাধ্যমে, আমরা তো ওখানে বাজার, আমাদের এখানে আপনি শুধু ট্রেড করতে আসবেন। ভাই, আমার যতটুকু সম্পৃক্ততা এই ক্যাপিটাল মার্কেটে সাংবাদিকতা করতে, যে আমি দেখেছি যে ডিএসসি থেকে বা আপনারা যারা লিডার আছেন, তারা এই বর্তমান বিএসসিসিকে মৌখিকভাবে যে কোনো বিষয় জানিয়েছেন যেটা বাজারের জন্য ভালো, এবং তারা কিন্তু আইন করে সেটি বাস্তবায়ন করেছে বর্তমান বিএসসিসি। তার মানে আপনি বিএসসিসির কাছে সুপারিশ করলে যে বিএসসিসি করবে না, অবশ্যই আমরা বিএসসিসি কে তো মানে বর্তমান বিএসসিসি যে কোনো সময়ের চাইতে বাজার ফ্রেন্ডলি, এটা আমরা সব জায়গায় স্বীকার করি। আমরা আপনাদের মতো মিডিয়াতে স্বীকার করেছি, আমরা ওনাদের কাছেও স্বীকার করেছি। ওনারা বাজারের জন্য যতটুকু করেছেন এর আগে আজ পর্যন্ত কেউ করেন নাই। কিন্তু এখানে কথা হলো যে কিছু আইন যেটা আছে, যেমন কোম্পানি আইন যে পরিবর্তন করা, এটা এসিসি একা করতে পারবে না, এটার জন্য সংসদ লাগবে।
হঠাৎ করে কোম্পানি আইনের বিষয় আসছে না তো আপনার এই যে ওটিসি মার্কেটের বিষয়টা, এই না আমি এটাকে বলিনি যে এটা কোম্পানি যদি বলেন পর আরএন এর বিষয়টা একটু আসবেন একজন বিনিয়োগকারী প্রশ্ন। আমি আরএন এর ইয়েতে যাচ্ছি। তো এখানে যে আমরা যে ওটিসিতে পাঠাবো, ওটিসিতে আমাদের যতটুকু টেরিটরি, আমরা এর বাইরে কিন্তু কোনো কোম্পানিকে আমরা ওটিসিতে দিতে পারি না। ওটিসিতে দিলেই সে আরো বিপদগ্রস্ত হয়। ভাই যেটা বললেন যে ইস্যুয়ার কোম্পানি লাভবান হয়, সত্যি কথা। ইস্যুয়ার কোম্পানি চায় যে আমরা তাদেরকে ডিলিস্টেড করে দিই, তাদেরকে দিয়ে দিই, কারণ সে টাকা নিয়ে অলরেডি বাজার থেকে চলে গিয়েছে। তবে এখানে ওটিসিতে যারা যায় বা ডিলিস্টেড যারা হয়েছে, সেই সব ইস্যুয়ারের জন্য শাস্তিমূলক ব্যবস্থা আমরা সব সময় বলি যে তাদেরকে শাস্তির জায়গায় নিয়ে আসা। জায়গা থেকে একটু আপনাদের জায়গা থেকে হয়তো কথা বলাটা অনেক সহজ আত্মপক্ষ সমর্থনে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। আপনাদের যে আইন যা বলে, ইউনাইটেড এয়ারের বেলায় কিন্তু আইনটা ভিন্ন। আপনারা দেখেন যাদের 30% কম শেয়ার থাকবে পরিচালকদের কাছে, তাদের কিন্তু এটা নতুন করে রায় ইস্যু করতে পারবে না, নতুন করে রিআইপিও করতে পারবে না, কিংবা অন্য কোনো সুবিধা পাবে না। ইউনাইটেড এয়ারের কত % শেয়ার উদ্যোক্তাদের কাছে আছে? তার আবার নতুন করে ফান্ড রেজ করার সুযোগটা কিভাবে পেল? এই প্রশ্ন কিন্তু সবাই জানে। এটা এখন সবাই এটা ডিসক্লোজার বেসড, এটা সব জানে। তারপরে সেটি এই অপারেশনে নাই, কিন্তু সেটির প্রাইস বাড়ছে, আপনারাই বলছেন সেটির প্রাইস বাড়ছে, আবার সেটিকে ওটিসি মার্কেটেও নেওয়া যাবে না। তাহলে এই যে বিনিয়োগকারীরা এটা দেখে, হয়তো নতুন একজন বিনিয়োগকারী, তিনি এত ঘটনা জানেন না, তিনি সবকিছু দেখলেন, ওর স্টেটমেন্ট সবকিছু দেখে উনি বিনিয়োগ করলেন, তিনি তো ক্ষতিগ্রস্ত হবেনই। এই ড্রাইভারটা কে নিবে? অবশ্যই। এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করে দিব, সেটা হচ্ছে কি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আপনি যে পয়েন্টটা বললেন যে তাদের 30% শেয়ার নেই স্পন্সরদের, যে অর্থটা এটা কমতেছে, সে অর্থটায় কিন্তু আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। আমাদের বলতে যে হচ্ছে রেগুলেটরি অথরিটির কিন্তু কিছু রেসপন্সিবিলিটি আছে। রেগুলেটরি অথরিটি তো তাকে পারমিশন দিয়েছে। না, যখনই একটা শেয়ার হুট করে কমা শুরু করলো, ঠিক আছে, আমরা সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু জানি না। অনেকদিন পরে যে আমরা ডিএসসির ওয়েবসাইটে দেখি যে তার স্পন্সর শেয়ার কমে গেছে, এবং ডিএসসির ওয়েবসাইটেও এটা সিএসসি প্রথম চালু করেছে, তারপর ডিএসসি চালু করেছে। 30% নিচে নামলো কেন? আরেকটা ব্যাপার যে হচ্ছে যে যেহেতু এখনো এটা পাবলিকলি ডিসক্লোজড হয় না যে ইউনাইটেড এয়ার আসলে কিভাবে ফান্ডটা অ্যারেঞ্জ করতেছে, বরং যদি ইউনাইটেড এয়ার যদি এটাকে যদি আপনার ইকুইটি আর কি স্পন্সর পোর্শনে যদি ওই শেয়ারগুলো আসে, নতুন করে যেটা ইস্যু করতেছে, কিংবা স্পন্সর পোর্শনে যদি দেয়, তাহলে হয়তো বা সে 30%-এর উপরে যাবে। আমি জানি না কিভাবে তারা ফান্ড অ্যারেঞ্জ করতেছে। আপনি 2সিসি নিয়ে যে এত 2সিসির ইসের ক্ষমতা বলে যে বিএসসিসি করলো, এটা হাইকোর্টে গেল, কত বিষয় ছিল। তাহলে সেই বিএসসিসি কি করে পারমিশন দেয়? সাইদ ভাই যদি আরএন এর বিষয়টা বলেন, এইটার আসলে আরএন এর বিষয়টা হলো যে এখানে আমি এখানে বিএসসিসি বা কর্তৃপক্ষ কোনো না, আমি আসলে আরএন এর বিষয়টা একদম 100% শিওর না। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এখানে যে 18 মাসে ডিভিডেন্ড দিয়েছে, ডিভিডেন্ড 4 বছরের এজিএম কিন্তু একবারে করা যায় না। একটা ডিভিডেন্ড করতে, এজিএম করতে 21 দিনের একটা ইন্টারভেল নোটিশ লাগে। এখন ওই ধরনের কোনো সময় তারা পেয়েছে কিনা আমি জানি না। আর এখানে অ্যাট এ টাইম 4 বছরের কিন্তু কোনো ডিভিডেন্ড দেওয়া যায় না। ডিভিডেন্ড দিতে হলে আপনাকে প্রতি বছর করে ডিভিডেন্ড দিয়ে বুক ক্লোজার করতে হবে। যেমন ধরেন আপনার যদি প্রথম বছর 100 টাকা পেইড আপ ক্যাপিটাল থাকে, আপনি দ্বিতীয় বছর 10% যদি ডিভিডেন্ড দেন, আপনার পেইড আপ ক্যাপিটাল হবে 110। তার উপরে যখন আপনি 10% যদি দিতে যান, কিন্তু একবারে তো ঘোষণা করতে পারে না, একবারে ঘোষণা করতে পারে না। এরকম আমি যদি ভুল না করে থাকি, কোনো একটি ব্যাংক এরকম করেছিল না, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা ভুল, একবারে করা যায় না। এটা ইউসিবি এর কথা বলেছেন। ডেল্টা লাইফ কি করেছিল? না, এটা হলো ডেল্টা লাইফ কি করেছিল? অনেক বছরেরটা দেয়নি, অনেক বছরেরটা দিয়েছে। তাকে যেটা করতে হবে, যদি 5 বছরের ডিভিডেন্ড ডিউ থাকে, তাহলে প্রথম বছর সে নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, সেকেন্ড বছরও তাই করেছে, থার্ড ফোর্থ বছরও তাই করে, ফিফথ বছরে গিয়ে একবারে হয়তো 500% দিয়েছে। কিন্তু সাদ ভাই আমি যদি ভুল না করে থাকি, ডেল্টা লাইফ কিন্তু সেরকম করে না। এটা প্রতি বছরেরটা করেছিল, একবারে ঘোষণা দিয়েছিল প্রতি বছর, এই বছর 30%, এই বছর এই বছর না। হাসিব ভাই আমি বলছি যদি তারা করে থাকে এটা ভুল। একজন জি একদম শেষ পর্যায়ে প্রথম কথা হচ্ছে যে ডিভিডেন্ড টোটালটাই হচ্ছে গিয়ে ডিরেক্টরের এখতিয়ার। ডিভিডেন্ডের বেলায় কিন্তু একটা ব্যাপার বলা আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাজ পার কোম্পানি আইন, কোম্পানি পরিচালক, কোম্পানির শেয়ার হোল্ডার কিন্তু কখনোই ডিভিডেন্ড বেশি দাবি করতে পারবে না যতটুকু কিনা ডিরেক্টর রেকমেন্ডেশন দিয়েছে।
জি শেষ করতে হচ্ছে এখানে। ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, দেখা যাক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক এখানেই শেষ করছি, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, নিরাপদে বিনিয়োগ করবেন এবং আপনার পুঁজিটা আপনারই, এবং গুজবে কান দিয়ে বিনিয়োগ করে আপনার পুঁজি নষ্ট করবেন না, আশা রাখছি। আল্লাহ হাফেজ।